This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, সুপ্রভাত। আমি আপনাদের প্রবীর বিশ্বাস, আর আপনারা দেখতে শুরু করেছেন আপনাদের সবচেয়ে পছন্দের বাংলা ইউটিউব চ্যানেল এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আই। এই থার্ড আইতে আজকে আমরা একটা চাঞ্চল্যকর খবর দেব। কি চাঞ্চল্যকর খবর? বিজেপির প্ল্যান এ ভেস্তে গিয়েছে। প্ল্যান এ কি ছিল? ভুতুড়ে ভোটার ঢুকিয়ে পশ্চিমবাংলায় ক্ষমতা দখল করা। সেটা মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দল ধরে ফেলেছেন এবং সেই অনুযায়ী কাজও চলছে। তাই ভুতুড়ে ভোটার দিয়ে যে পশ্চিমবাংলা দখল করা যাবে না মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লির মতন করে, এটা বিজেপি সম্যক বুঝে গিয়েছে। তাই তাদের এখন কিন্তু প্ল্যান বি এবং প্ল্যান সি তৈরি। দিল্লির একটি হোটেলের ঘরে বেশ কয়েকজন বিজেপি নেতা, শীর্ষস্থানীয় বিজেপি নেতা, তারা এই প্ল্যান বি প্ল্যান সি নিয়ে আলোচনা করেছেন। যদি প্ল্যান এ কাজে না লাগে, তো ভেস্তেই গেছে, লাগবে না, তাহলে তার প্ল্যান বি, আর প্ল্যান বি যদি কাজে না লাগে তাহলে প্ল্যান সি কিন্তু রেডি। একদম ব্লুপ্রিন্ট রেডি হয়ে গিয়েছে পশ্চিমবাংলার ক্ষমতা দখল করার জন্য 2026-এ। কি সেই প্ল্যান বি, কি সেই প্ল্যান সি, সবটা আলোচনা করব আজকের থার্ড আই অনুষ্ঠানে। পশ্চিমবঙ্গে কাজে লাগলো না বিজেপির প্ল্যান এ। যে প্ল্যান দিয়ে তারা মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি দখল করেছে, সেই প্ল্যান এ কিন্তু পশ্চিমবাংলায় কাজে লাগলো না। প্ল্যান কাজে ইমপ্লিমেন্ট হওয়ার আগেই মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছেন এই প্ল্যান এ কে ভেস্তে দিতে। শুধু লাফিয়ে ঝাঁপিয়ে পড়েছেন বললে হবে না, মমতা বন্দ্যোপাধ্যায় খুব কড়া অ্যাকশন নিয়েছেন। তার দলের সাংসদেরা, ডেরেক ওব্রায়েন, সাগরিকা ঘোষ, এরকম সাংসদেরা দিল্লিতে গিয়ে বৈঠক করছেন। কলকাতায় মমতা বন্দ্যোপাধ্যায় কলকাতায় থেকে তার দলের কর্মীদের নির্দেশ দিচ্ছেন যে ভুতুড়ে ভোটার রোকো, আর সঙ্গে সঙ্গে সরকারি স্তরে নির্বাচন কমিশনের সাথেও কিন্তু যোগাযোগ রাখছেন। নির্বাচন কমিশনে তিনি অভিযোগ জানানোর পর নির্বাচন কমিশন কিন্তু মেনে নিয়েছে। কি মেনে নিয়েছে? যে না, এইরকম ভুতুড়ে ভোটার আছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। তারা মেনে নিয়েছে। তারা বলছেন তাদের অদ্ভুত একটা যুক্তি, যে একই এপিক নাম্বারের একাধিক ভোটার কার্ড হতে পারে। অর্থাৎ এই যে ভোটার কার্ডে যে নাম্বারটা থাকে, সেই নাম্বারটা নাকি একাধিক হতে পারে। যখন আমাদের পাসপোর্ট নাম্বার এক নয়, আমাদের গাড়ির নাম্বার এক হয় না, আধার কার্ডের নাম্বার এক হয় না, রেশন কার্ডের নাম্বার এক হয় না, তাহলে ভোটার কার্ডে সকলের মধ্যে নাম্বার কেন মিল হবে? কেন এক হবে নাম্বার? এই প্রশ্নের সদুত্তর নির্বাচন কমিশনের কাছে নেই, এবং এইটা নিয়ে যদি মামলা হয় নির্বাচন কমিশন বিশাল বড় বিপাকে পড়বে। তাই তারা আগে ভাগেই স্বীকার করেছে যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে কিছু ভোটার লিস্ট ভোটার ঢুকে পড়েছে, এবং তার ভুরি ভুরি প্রমাণ সোশ্যাল মিডিয়া খুললেই দেখা যাচ্ছে। এই ভুরি ভুরি প্রমাণ সামনে এসে যাওয়াতে বিপাকে যতটা নির্বাচন কমিশন, তার চেয়েও বড় বিপাকে পড়েছে বিজেপি। কারণ তারা ভেবেছিল এইভাবেই মহারাষ্ট্র, দিল্লি, হরিয়ানার কায়দায় পশ্চিমবঙ্গে দখল তারা নিয়ে নেবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় তিনিই প্রথম ডাক দিয়েছিলেন নো আইডেন্টিটি কার্ড, নো ভোট, এবং তারপরে আমাদের এই ভোটার আইডেন্টিটি কার্ড চালু করেন তৎকালীন নির্বাচন কমিশনার টিএন সেশন। এবং যার ফলে মানুষের একটা পরিচয়পত্র যেমন হয়, সারা ভারতের মানুষের পরিচয়পত্র যেমন হয়, তেমনি তেমনি ভুয়ো ভোটার ঠেকাতেও কিন্তু এটা ভীষণভাবে কাজে দেয়। কারণ সেখানে ছবি থাকে, তার নাম থাকে, বাবার নাম থাকে, ঠিকানা থাকে। ভোটের এজেন্টরা এগুলো পরীক্ষা করে ভোট দিতে দেন, এবং পোলিং অফিসাররাও তাই দেন। ফলে এই জাল ভোটার বা ভুয়ো ভোটার বা ফলস ভোটার অনেকটাই কমে গিয়েছিল। কিন্তু এখন নতুন কায়দা, অন্য রাজ্যের ঝাঁক ভোটার তাদেরকে ঢুকিয়ে দেওয়া হচ্ছে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে। ফলে তারা পশ্চিমবাংলায় দলে দলে আসবেন, এসে ভোট কেন্দ্রে গিয়ে এপিক কার্ড দেখিয়ে ভোট দেবেন, জেনুইন ভোটারের মতন করে। কিন্তু এটা তো সম্ভব না। একই লোকের একাধিক ভোটার কার্ড থাকলে তার তো জেল হওয়া উচিত, এবং তার আগে জেল হওয়া উচিত তো নির্বাচন কমিশন, যে একই নম্বরে দুটো ভোটার কার্ড হয় কি করে। এইটা তো নির্বাচন কমিশনারের জেল হওয়া উচিত। এবং এইখানটাই বিজেপি খানিকটা ঘাবড়ে গিয়েছে।
তারা বুঝতে পারেনি যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বিষয়টা ধরে ফেলবেন। তিনি একদিকে যেমন চিঠি চাপাটি করছেন অফিসিয়াল সরকারি স্তরে নির্বাচন কমিশনের সাথে, আর একদিকে তার যে দিল্লির টিম মানে যারা সাংসদ তারা নিয়মিত সাংবাদিকদের সাথে বৈঠক করছেন। ন্যাশনাল মিডিয়া সেই খবর না দেখালো, মানে ন্যাশনাল যে ইউটিউব চ্যানেলগুলো আছে, বড় বড় ইউটিউবার যারা আছেন তারা কিন্তু ফলো করে দেখাতে শুরু করেছেন। আর পাশাপাশি তিনি কর্মীদের, তার দলের কর্মীদের নির্দেশ দিয়েছেন ভুতুড়ে ভোটার ধরো, যেভাবে হোক পাকড়াও করো। সঙ্গে সঙ্গে মানে তৃণমূল রেজিমেন্টের দল না হলেও তারা প্রত্যেকেই মমতা বন্দ্যোপাধ্যায়ের তো অনুগামী। শেষ কথা, মমতা বন্দ্যোপাধ্যায় মুখে বলবার সঙ্গে সঙ্গে এক গাদার নেতা মন্ত্রী কর্মীরা কিন্তু নেমে পড়েছে, এবং তার ফলে দেখাও যাচ্ছে গুজরাটের ভোটার, পাঞ্জাবের ভোটার, দিল্লির ভোটার, মধ্যপ্রদেশের ভোটার, তারা সব পশ্চিমবাংলার ভোটার লিস্টে ঢুকে পড়েছে। রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে স্নেহাশিস চক্রবর্তী, আমাদের পরিবহন মন্ত্রী, ববি হাকিম অর্থাৎ ফিরাদ হাকিম, বিধায়ক রানা চট্টোপাধ্যায়, রানা চ্যাটার্জি, বালির বিধায়ক, ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ, এরা সবাই কিন্তু হই হই করে নেমে পড়েছেন কর্মীদের সাথে। হাওড়া জেলার যুব সভাপতি তিনি তো একটা বড় টিম করে ফেলেছেন যে পুরো হাওড়া জেলা জুড়ে ভুতুড়ে ভোটার ধরার জন্য। আমি কৈলাস মিশ্রর কথা বলছি, যাকে আপনারা আমাদের চ্যানেল আগে বেশ কয়েকবার দেখেছেন। তো এইরকম ভাবে ভুতুড়ে ভোটার যেই ধরতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস, সঙ্গে সঙ্গে বিজেপি কিন্তু প্ল্যান বি প্ল্যান সি তৈরি করে ফেলেছে। দিল্লির একটি হোটেলে, 5 তারা হোটেল, 5 তারা না 7 তারা ঠিক জানি না, দিল্লির একটি বড় হোটেলে বেশ কিছু বিজেপির লিডার, শীর্ষস্থানীয় লিডার, দিল্লির লিডার এবং কলকাতার একজন লিডার, তারা কিন্তু বসেছিলেন এই আলোচনা করতে প্ল্যান বি এবং প্ল্যান সি কিভাবে তারা ইমপ্লিমেন্ট করতে পারেন, পশ্চিমবাংলায় লাগাতে পারেন বা চালু করতে পারেন। এবার আপনারা বলবেন যে এত বড় বড় টেলিভিশন চ্যানেল আছে, এত বড় বড় ইউটিউবার আছে ন্যাশনাল লেভেলে, তারা কেউ খবর পেল না। আর একটা পুচকে চ্যানেল, একটা ছোট্ট চ্যানেল এনকে ডিজিটাল, বাংলার একটি মানে কি বলবো প্রায় 4 লাখ সাবস্ক্রাইবারের চ্যানেল, তারা জেনে গেল? হ্যাঁ, জেনে গেল। কারণ আমাদের মতন যারা সংবাদকর্মী যারা আমরা, আমাদের প্রত্যেকের কিছু না কিছু সোর্স থাকে। আর এটা তো জানেন, আমাদের যেমন সোর্স থাকে তেমনি রাজনৈতিক দলের মধ্যেও সোর্সের মধ্যে ভূত থাকে। সেই রকম বেশ কয়েকজন ভূতের সাথে আমার বেশ ঘনিষ্ঠতা আছে। সেই রকম কয়েকজন ভূতেরাই কিন্তু খবরটা লিক করেছেন। আমি জানি এই খবর আর কয়েকদিন পরে আপনারা, কয়েকদিন পরে বা আজ বা কাল আমাদের খবরের পর আপনারা অনেক চ্যানেলেই দেখতে পাবেন হয়তো। কিন্তু বলে রাখি যে এই যে খবরটা, এটা কোনো সূত্র মারফত নয়, এটা সোর্সের মধ্যে যে ভূতেরা আছে, সেই বৈঠকে থাকা বেশ কিছু মানুষের অনুগামীরাও তো থাকে, তাদের মধ্যে থেকেই কেউ না কেউ আমাদেরকে বলে দিয়েছে। কি বলেছে প্ল্যান বি প্ল্যান সি, সেটাই বলছি একটু একটু করে। প্রথমে বলি প্ল্যান বির কথা, যে বিজেপির প্ল্যানে কাজে লাগলো না, ভুতুড়ে ভোটার ঢুকিয়ে এখানে ভোটে যেটা হলো না। প্ল্যান বির কথা বলবার আগে বলে নিই, বিজেপি মোটামুটি ধরে নিয়েছে যে বিগত বিধানসভা নির্বাচনে যে 77টি আসন তারা পেয়েছিল, এবার অন্তত যদি সেইভাবেই ভোট হয় তাহলে বিজেপি অন্তত 10টা আসন কম পাবে। 10টা আসন কম পাওয়ার সম্ভাবনা আছে তাদের। তার মানে হয়ে গেল 67টা। এমনিতেই তাদের এখন সংখ্যা 66টা, 10 জনকে তারা বাদ দিয়ে রেখেছে। উত্তরবঙ্গে সংগঠনের যে অবস্থা, তাতে বিজেপি কিন্তু ভয়ানক চিন্তিত। কারণ উত্তরবঙ্গ থেকেই তাদের মূল ভোটটা আসতো, সেখান থেকে তারা মানে কতটা জিততে পারবে, কতগুলো আসন জিততে পারবে, কতগুলো পারবে না, সেটা নিয়ে তারা ঘোর চিন্তিত। আমি আজই বেরোচ্ছি সারা পশ্চিমবাংলা সফরে, আমাদের যে সমীক্ষা চলছে সেই কাজের তদারকি করতে। আজ কিছুক্ষণ পরে, এই অনুষ্ঠানের পরে আমি রাতের অনুষ্ঠানটা রেকর্ড করব, তারপরেই বেরিয়ে যাওয়ার পর আমি আমার যা সহকর্মী আছে যারা ফিল্ডে কাজ করছেন তাদের সাথে দেখা করব, তাদের সুবিধা অসুবিধে শুনবো এবং তারা কি তথ্য পেয়েছে সবটাই নিয়ে এসে বলবো আপনাদের কাছে। তার জন্য দিন 7 আমাদের অনুষ্ঠানে কিছু গন্ডগোল হবে, মানে নিয়মিত আসতে পারবো না, কারণ আমি কাজের মধ্যে থাকবো। 7 দিন আমি থাকবো না স্টুডিওতে, তাই 7 দিনের জন্য আপনারা আমাকে মার্জনা করবেন। চেষ্টা করব যেখানেই থাকি না কেন একটা দুটো অনুষ্ঠান করার চেষ্টাটা করব, দেখা যাক কি হয়। তবে আমি প্ল্যান বি এবং প্ল্যান সি নিয়ে ডিটেল আলোচনা করব, তার আগে নিয়ে নেব ছোট্ট একটা বিরতি। ফিরছি বিরতির পর। জয়গুরু রত্নভান্ডার জ্যোতিষ সীমা, এখানে গোল্ড মেডেলিস্ট জ্যোতিষী বসেন। হাই কোয়ালিটির আসল গ্রহরত্ন সবচেয়ে কম দামে এখানে পাওয়া যায়। স্থান বেলঘড়িয়া রানী পার্ক, বটতলা, 2 নম্বর রেলগেটের নিকটে। 9681345722 এবং 9007778922।
Found Kolkata's first ever sweet shop serving so unique items like Dab Malai Curry, Motichur Truffle, Gajor Borfi, Dab Kalakand, and I had to try them. শুধু তাই নয়, শক্তিগড়ের ল্যাংচা, বর্ধমানের সীতাভোগ, মালদার পোস্তকদম, বহরমপুরের ছানা বড়া, এগুলো সবকিছু খেতে হলে আর এত দূরে যেতে হবে না। সুন্দরিনী ন্যাচারালসে পেয়ে যাবে পশ্চিমবঙ্গের বিখ্যাত 10টা জেলার মিষ্টি অল আন্ডার দ্য সেম রুফ। এদের বেস্ট সেলার্স কচি ডাবের শাঁস দিয়ে বানানো ডাব মালাইকারি আর কলা পাতায় মোড়া গুড়ের সন্দেশ পাতুরি আর মাস্ট ট্রাই। ফিরলাম বিরতির পর। বিশ্বজোড়া বাঙালির আওয়াজ এনকে ডিজিটালের প্রভাতী অনুষ্ঠান থার্ড আইতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আমরা বলছিলাম প্ল্যান বি, প্ল্যান সির কথা। প্রথমেই বলবো প্ল্যান বির কথা। প্ল্যান বিটা কি? প্ল্যান বিটা হচ্ছে একটা ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে হবে। সারা পশ্চিমবাংলা জুড়ে একটা হিন্দুত্বের উন্মাদনা সৃষ্টি করতে হবে। আমাদের আরএসএস প্রধান মোহন ভাগবত ইতিমধ্যেই কলকাতায় এসে তার মোটামুটি একটা ব্লু প্রিন্ট তিনি তৈরি করে দিয়ে গিয়েছেন এবং হিন্দু উৎসবগুলিতে যাতে এই উন্মাদনাটাকে তীব্রতর করা যায় তার সব রকম প্রচেষ্টা হচ্ছে, এমনকি দুর্গাপুজো, কালী পুজোতেও। হ্যাঁ, দুর্গাপুজো, কালী পুজোতেও তীব্র ধর্মীয় উন্মাদনা তৈরির চেষ্টা হচ্ছে। কোথাও কোথাও মূর্তি ভাঙার মতন কিন্তু ঘটনা ঘটলেও ঘটতে পারে। যেভাবে বিদ্যাসাগরের মূর্তি ভাঙা হয়েছিল সেভাবে কিন্তু মূর্তি ভাঙার ঘটনাও ঘটতে পারে। পশ্চিমবাংলার পুলিশ, কলকাতা পুলিশ এ ব্যাপারে সদা জাগ্রত। আমরা এতদিন ধরে দুর্গাপুজো দেখে আসছি, বাম আমল থেকে, কংগ্রেস আমল থেকে দেখে আসছি। দুর্গাপুজোর সময় এখানে বাওয়ালি করে খুব একটা কিন্তু সুবিধে হয় না, হবেও না। এটা বিজেপি জানে কিনা জানি না, কিন্তু তারা চেষ্টা করছেন এই যে রামনবমী আসছে, বিভিন্ন ধর্মীয় উৎসব, হিন্দু ধর্মীয় উৎসবগুলোতে এইরকম একটা গন্ডগোলের সৃষ্টি করা, যাতে ধর্মীয় মেরুকরণ করা যায়। আপনি দেখবেন যে হঠাৎ শুভেন্দু অধিকারী হঠাৎ করে অত্যন্ত বেশি সনাতনী হয়ে গিয়েছে। যাকে এক সময় মাথায় রুমাল বেঁধে ইফতার করতে দেখেছেন, বিভিন্ন ছবি সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ায়, তিনি এবার নেমে পড়েছেন হিন্দুত্বের জয়গান করতে। যদিও তার এই গিরগুটির মতন রং বদলানো স্বভাব চিরকালের, সেটা খুব একটা গুরুত্বপূর্ণ না, কিন্তু তিনি তার মতন করে চেষ্টা করছেন। এবং আপনারা জেনে রাখুন, এই যে 2026-এর নির্বাচন, এই নির্বাচনের উপরে কিন্তু শুভেন্দু অধিকারীর ভবিষ্যৎ নির্ভর করছে, এমনটাও কিন্তু সেই বৈঠক থেকে কিন্তু জানানো হয়েছে। কারণ শুভেন্দু অধিকারী চাইছেন তার পছন্দের কেউ একজন, লকেট চ্যাটার্জি, অগ্নিমিত্রা পল, এই দুই মহিলার মধ্যে কেউ একজন রাজ্য সভাপতি হন এবং বকলমে শুভেন্দু রাজ্যটাকে চালাবে, এরকম তাঁর ইচ্ছে। যদিও সেই রকম ইচ্ছের সাথে সহমত হয়নি আরএসএস। এবার ঘটনা হচ্ছে, যদি শুভেন্দুর ইচ্ছে অনুযায়ী লকেট চ্যাটার্জি বা অগ্নিমিত্রা পল এরা যদি হয়েও যায় সভাপতি, তাহলে কি হবে? তাহলে শুভেন্দু পুরো রাজ্যটা চালাতে পারবে, তার নিজের মতন করে চালাতে পারবে। এখন যেমন তাকে প্রতি পদে সুকান্ত মজুমদারের অনুমতি নিতে হয় কোনো রাজনৈতিক অনুষ্ঠান করতে গেলে, তখন তাকে সেটা আর করতে হবে না, বরং তিনি অনুমতি দেবেন রাজ্য সভাপতিকে। কিন্তু ঘটনা হচ্ছে, ইতিমধ্যে কেন্দ্রীয় সরকার এই শুভেন্দুর অনুগামী যারা ছিলেন বিজেপির মধ্যে, তাদের প্রায় সবারই সিকিউরিটি তুলে নিয়েছে, নিরাপত্তা তুলে নিয়েছে। শঙ্কুদেব পণ্ডার সিকিউরিটির কি প্রয়োজন আমি জানি না। এরকম বহু ছোটখাটো নেতা আছেন যাদেরকে দেখাই যায় না প্রায়, তারাও সিকিউরিটি নিয়ে ঘুরতেন, সরকারি পয়সায় সিকিউরিটি পেতেন, কিন্তু সেই সিকিউরিটিটা আর মিলছে না। তার কি শুভেন্দুকে খুব একটা গুরুত্ব দিচ্ছে না বিজেপি? তবে বিজেপি শুভেন্দুকে সিরিয়াসলি নেওয়া বন্ধই করে দিয়েছে, শুভেন্দুকে আর সিরিয়াসলি তারা নিচ্ছে না। এবার তারা একটা চাইছে এমন একটা ফ্রেশ মুখ, এমন একটা কি বলবো, ঝকঝকে মুখ, যাকে পশ্চিমবাংলার মানুষ গ্রহণ করবে, যার শিক্ষিত একটা ইমেজ আছে, যার একটা ভয়ানক ভালো চরিত্র আছে, এরকম মানুষ খুঁজছে। দেখা যাক, বিজেপি এখনো খুঁজে পায়নি, আর নির্বাচন 13-14 মাস বাকি। এখনো যদি বিজেপি সেটা খুঁজে না পায়, আগামী 13-14 মাসের মধ্যে বকলমে পেছনের দরজা দিয়ে ঢুকতে হবে। পেছনের দরজার বি প্ল্যান হচ্ছে গিয়ে এই ধর্মীয় উন্মাদনা, তীব্র ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করতে হবে, যাতে হিন্দুরা ভয় পেয়ে যায় যে মুসলমানরা বোধহয় পশ্চিমবাংলাটা গিলে খাবে। পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত 30-32% মাত্র মুসলমান, তারা বাকি 70%কে গিলে খেয়ে নেবে। এরকম একটা প্রচার করতে হবে। এরকম একটা প্রচার করার জন্য 4-5টি টেলিভিশন চ্যানেল,
এবং 8-10টি ইউটিউব চ্যানেল ইতিমধ্যে কাজ শুরু করেছে এবং আরো বেশ কয়েকটি ইউটিউব চ্যানেল আসতে চলেছে যারা এই লক্ষ্যে কাজ করবে। এবং বিজেপির আইটি সেল তারা কিন্তু এই ইউটিউব চ্যানেলগুলোকে সক্রিয় করতে অত্যন্ত মরিয়া হয়ে উঠেছে। তবে দুর্ভাগ্যজনকভাবে তৃণমূলে সেরকম ভাবে ইউটিউব চ্যানেলগুলোকে সক্রিয় করার কোনো চেষ্টা বা ইউটিউব চ্যানেল নামিয়ে প্রোপাগান্ডা তৈরির চেষ্টা আমরা দেখছি না। কিন্তু যে প্ল্যান বিটা তারা করেছে সেটা হচ্ছে গিয়ে কোনো রকম ভাবে যে হিন্দুরা আক্রান্ত, হিন্দুরা পশ্চিমবাংলায় বিপদে আছে, হিন্দুদেরকে গিলে খেয়ে নেবে মুসলমানেরা, এরকম একটা প্রচার যদি রাজ্য জুড়ে করা যায় তাহলে হিন্দু ভোটটা, যে ধরুন 68% হিন্দু ভোট আছে, সেই 68% হিন্দু ভোটের অধিকাংশই বিজেপির কাছে চলে যাবে। এই 68% হিন্দু ভোট যদি বিজেপি পেয়ে যায় তাহলে তো খুব অনায়াসে ক্ষমতায় আসবে। এটা হচ্ছে প্ল্যান বি। প্ল্যান সিটা শুনলে আপনারা কিন্তু একটু চমকে যাবেন। প্ল্যান সিটা হচ্ছে কেন্দ্রে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রথমে চেষ্টা হবে বিজেপিতে নিয়ে যাওয়ার, কারণ তাকে অনেক রকম ভাবে প্রেশারাইজড করা হবে, তাকে বহুভাবে হেনস্থা করা হবে। যদি তিনি বিজেপিতে চলে যান, তার সাথে যদি 30-40 জন বিধায়ক থাকেন, তাহলে বিজেপি তাকে সাদরে গ্রহণ করবে এবং তাকে পরবর্তী মুখ্যমন্ত্রীও প্রজেক্ট করবে। আর তাতে যদি অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজি না হন তাহলে তাকে গ্রেফতারের মতন ঘটনাতেও যেতে পিছপা হবে না বিজেপি। কারণ বিজেপি কেন, তার নামে বেশ কিছু অভিযোগ আছে। তিনি নাকি গরু চোর, তিনি নাকি কয়লা চোর, তিনি নাকি বালি চোর, তিনি নাকি চাকরি চোর, ইত্যাদি ইত্যাদি অভিযোগ আছে। এই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করতে গেলে সারা দেশে কিন্তু বিজেপি পড়বে চাপের মুখে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মতন একজন লিডার, যিনি সর্বভারতীয় ক্ষেত্রে বেশ পরিচিত, তাকে যদি শুধুমাত্র অভিযোগের ভিত্তিতে প্রমাণ ছাড়া গ্রেফতার করে, সারা ভারতবর্ষে তার এফেক্ট পড়বে। তবে সারা ভারতবর্ষে এফেক্ট পড়বে কি, ভারতবর্ষের অর্ধেকটাই তো বিজেপির নিয়ন্ত্রণে। দক্ষিণ ভারত আর এই পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড ছাড়া প্রায় সবটাই তাদের নিয়ন্ত্রণে। এফেক্ট পড়বে এটাই যে পরবর্তী লোকসভা নির্বাচনে বিরোধীরা এটাকে ইস্যু করতে পারে। ইস্যু করলে কিন্তু বিজেপি পড়বে বিপাকে, এবং সেই রকম একটা চরম সিদ্ধান্ত পথে তারা যেতে চাইছে না। কিন্তু তারা শেষমেশ হয়তো যেতেও পারে। তাদের ধারণা যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যদি জেলবন্দি করে রাখা যায়, তাদের দলে টানা না গেলে যদি তাকে জেলবন্দি করে রাখা যায়, তৃণমূল কর্মীদের মনোবল তলানিতে চলে যাবে। কিন্তু মুশকিলটা হচ্ছে, আমরা যারা দীর্ঘদিন ধরে তৃণমূলকে জন্মলগ্ন থেকে বা তারও আগে থেকে মমতা বন্দ্যোপাধ্যায়কে জেনে এসেছি বা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে চিনতে পারছি, আমরা যারা তৃণমূল কংগ্রেসের সাথে নেতাদের সাথে যাদের সাথে ওঠা বসা করি, কথাবার্তা বলি, তাদেরকে যতটা চিনেছি বা কর্মীদেরকে যতটা চিনেছি, এইভাবে তৃণমূল কংগ্রেস কর্মীদের মনোবল ভাঙা যাবে না। উল্টে রিয়াকশনটা আরো খারাপের দিকে যাবে, আরো খারাপ। এমনিতেই বিজেপির কোনো সংগঠন নেই, তো সেই যেটুকু সংগঠন আছে সেইটুকু সংগঠনের ওপর যে একটা রাজনৈতিক আক্রমণ আসবে, সেইটা সামলানোর ক্ষমতা শুভেন্দু অধিকারীদের নেই, এমনকি কাঁথিতেও নেই। এইরকম অবস্থায় বিজেপির কিন্তু প্ল্যান বি, প্ল্যান সি ছাড়া আর কোনো উপায় নেই। এবার প্ল্যান ডি বা প্ল্যান ই, প্ল্যান এফ কি আছে না আছে সেটা এই মুহূর্তে খবর নেই। কিন্তু প্ল্যান বিটা আপনাদেরকে বললাম ধর্মীয় উন্মাদনা, আর প্ল্যান সি বললাম যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে হয় জেলে পোড়া আর নয় বিজেপিতে নিয়ে যাওয়া, যেন তেন প্রকারে। দুটোই বিজেপির পক্ষে একেবারে অসম্ভব মনে হচ্ছে। ধর্মীয় উন্মাদনা সৃষ্টি করে ভারতবর্ষে অন্যান্য জায়গায় সফলতা পেলেও পশ্চিমবাংলায় সাফল্য আসবে না, এটা পশ্চিমবাংলার মানুষও জানেন। আর যদি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জেলে রাখেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় নির্ঘাত বিজেপিতে যাবেন না, কারণ তিনি সেদিনকেও বললেন যে আমাকে মেরে ফেললেও আমার কাটা মুন্ডু মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ বলবেন। তো যাই হোক, সেই কথা যদি আমরা ধরে নিই, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিজেপিতে নিয়ে যাওয়া সম্ভব হবে না, কিন্তু বিজেপি তাকে বিভিন্ন এজেন্সির মাধ্যমে তাকে জেলবন্দি করতে পারে। কিন্তু জেলবন্দি করলে তৃণমূল কংগ্রেসের যে কর্মীদের মনোবল, সেটা তলানিতে ঠেকবে নাকি আকাশ ছোবে, সেই কল্পনা বিজেপি এখনো করতে পারছে না। তবে শুভেন্দু চান, সম্ভবত শুভেন্দু এটাই চাইবেন যে যাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলবন্দি হয়ে থাকে, তাহলে প্রচারটা করতে সুবিধা হবে। ওই দেখো বলেছিলাম ভাইপো চোর তাই জেলে, কিন্তু অভিযোগের ভিত্তিতে জেলে এই কথা তারা বলেন না। কাউকে জেলে পাঠানো নেওয়া বা কাউকে সিবিআই ইডির হেফাজতে নেওয়া সে হয়ে গেল চোর। তো এরকম ভাবে কারুর নামে অভিযোগ উঠলে যদি চোর হয়, তাহলে তার ভাই, তার নিজের ভাই
দিব্যেন্দু অধিকারীও চোর হন, সে কথা কে বলবে? যাকে সে কথা তো বলবেন আপনারা। তবে আজকের অনুষ্ঠান এখানেই শেষ করব। আপনাদের প্ল্যান বি এবং প্ল্যান সির কথা জানালাম, এবং এই প্ল্যান বি এবং প্ল্যান সি রচিত হয়েছে দিল্লির একটি 5 তারা হোটেলের ঘরে। সেখানে কলকাতার একজন বড় নেতা এবং দিল্লির বেশ কয়েকজন বড় নেতারা মিলে এই প্ল্যান বি প্ল্যান সি ছকেছেন। এই ছকটার কথা আগেই বললাম, এবং এই ছক যদি তৃণমূল কংগ্রেস ধরতে পারে, বা এই রাজ্যের যারা বিরোধী দল আছেন তারা ধরতে পারেন, কংগ্রেস ধরতে পারে, বা সিপিআইএম ধরতে পারে, তাহলে পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপি যে দখল করা, সে স্বপ্নই রয়ে যাবে। আমি এই অনুষ্ঠানের পর বেরিয়ে যাব সারা পশ্চিমবাংলা সফরে, এবং পশ্চিমবাংলার বিভিন্ন প্রান্ত ঘুরে ঘুরে আমি খবর নেওয়ার চেষ্টা করব, হাওয়া নেওয়ার চেষ্টা করব, গন্ধ শোকার চেষ্টা করব যে পশ্চিমবাংলার ভোটের ট্রেন্ড কোন দিকে। আগামী সপ্তাহের শুরুর দিকেই আপনাদেরকে এই নিয়ে ডিটেলে বলতে পারবো। তবে আজকের অনুষ্ঠান শেষের পর আমি রাতের অনুষ্ঠানটা রেকর্ড করব এক্স ফ্যাক্টরে আপনাদেরকে জানাবো যে কিভাবে ভারত একটা ভয়ঙ্কর অর্থনীতির ধসের মুখে পড়তে চলেছে। খুব অল্প সময়ের মধ্যে 2-3 বছরের মধ্যে ভারতের অর্থনীতি ঝুরঝুর করে ঝরে পড়ে যাবে, তাসের ঘরের মতন ভেঙে পড়বে। তার যুক্তি দিয়ে বোঝাবো। আজকে অনুষ্ঠানটা শেষ করছি, এই বেলার অনুষ্ঠানটা শেষ করছি। রাতে 8টায় আপনাদের কাছে আবার ফিরে আসবো এক্স ফ্যাক্টর নিয়ে। সকলে ভালো থাকবেন। নমস্কার।